পিপিটি ব্যবহার করে বলে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো খুব অল্প কজন এসছো, তাহলে আমি যতটুকু পড়াবো সেটা একটুখানি পিপিটি দেখে দেখে বলে দেবো, তাহলে তাড়াতাড়ি করে জিনিসটা হয়ে যাবে। আচ্ছা দেখো, কেউ একজন আসছে নাকি? ঠিক আছে, দেখো তাহলে আজকে মূলত আমরা আলোচনা করব অর্ডার অফ ফেজ ট্রানজিশন। মানে আমরা যখন এই ফেজ ইকুইলিব্রিয়ামটাকে পড়াচ্ছি, আমরা এখন পর্যন্ত কি কি আলোচনা করেছি সেটা প্রথমে একটু বুঝে নাও। What we have discussed so far দেখো, আমরা প্রথমে আলোচনা করেছিলাম কিছু বেসিক কনসেপ্ট আর কি। বেসিক কনসেপ্ট such as ফেজ কাকে বলে, কম্পোনেন্ট কাকে বলে, ডিগ্রিজ অফ ফ্রিডম কাকে বলে, এগুলোকে আলোচনা করেছিলাম। তারপরে করেছিলাম গিভস ফেজ রুল, যেটা তার ডেরিভেশনটাকে করেছিলাম, ঠিক আছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম যে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম বা পিওর সাবস্টেন্স, তার ফেজ ডায়াগ্রাম। তারপরে চলেছিলাম ফেজ ডায়াগ্রাম ফর ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, এইটা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম অর পিওর সাবস্টেন্স। এইটাকে করতে গিয়ে প্রথমে মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে পি ভার্সেস পিটি ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, এবার পিটি ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলতে গিয়ে তোমার অটোমেটিক্যালি কতগুলো জিনিস তোমার লাগছিল। একটা হচ্ছে ক্ল্যাপেরন ইকুয়েশন, সেই ইকুয়েশনটার ডেরিভেশনটাকে করেছিলাম, তার ডিফারেন্সিয়াল ফর্ম, ইন্টিগ্রেটেড ফর্ম নিয়ে কথাবার্তা বলেছি। আর ক্ল্যাপেরন ইকুয়েশনটা স্পেশাল কন্ডিশনে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে রিডিউস করে যায়, যখন তোমাকে কনডেন্সড ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, সলিড সঙ্গে ভেপার বা লিকুইডের সঙ্গে ভেপারের যখন ইকুইলিব্রিয়াম, তখন এই ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে তুমি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো বলেছিলাম, তার বেসিসে তোমার পিটি ফেজ ডায়াগ্রামটাকে করেছি। আচ্ছা, পিটি ফেজ ডায়াগ্রাম যখন করছিলাম তখন এই কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, তার যে ফেজ ডায়াগ্রাম, এই দুটো আমরা অলরেডি দেখে নিয়েছি। মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য ফেজ ডায়াগ্রামটা কেমন দেখতে হবে, জলের জন্য পিটি ফেজ ডায়াগ্রাম কেমন দেখতে হবে, সেটা আমরা দেখে নিয়েছি। আচ্ছা, আজকে আমরা যেটা করব, what we want to discuss today, আচ্ছা প্রথম যে কাজটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে যে দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং জল এই দুটো ফেজ ডায়াগ্রাম যেমন আমাদের সিলেবাস আছে, আর একটা ইম্পর্টেন্ট ফেজ ডায়াগ্রাম আমাদের সিলেবাসে, এটা সালফারের ফেজ ডায়াগ্রাম।
তাহলে এই ফেজ ডায়াগ্রাম অফ সালফার, এইটা আমাদের করতে হবে ফেজ ডায়াগ্রাম ফর সালফার। এইটা একটা মানে পিটি ফেজ ডায়াগ্রাম থেকে পেপারটা বাকি আছে, সেটা আমাকে করতে হবে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডার অফ ফেজ ট্রানজিশন। মানে যখন এই যে সলিড থেকে লিকুইড হচ্ছে বা লিকুইড থেকে ভেপার হচ্ছে বা সলিড থেকে ভেপার হচ্ছে, এই যে সিচুয়েশনগুলো, সেগুলোকে বলা ফেজ ট্রানজিশন বলা হচ্ছে। সেই ফেজ ট্রানজিশনগুলোকে মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, একটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। যে অর্ডার অফ ফেজ ট্রানজিশন, এইটা নিয়ে আমাদের একটু কথাবার্তা বলতে হবে আর এইটা। আর আরেকটা কনসেপ্ট আমরা একটুখানি বলে নেব, সেটা হচ্ছে এই ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলতে গিয়ে, সেটা হচ্ছে ট্রাউটনস রুল। ট্রাউটনস রুলটা এই কনটেক্সটে জাস্ট একটা আলাদা জিনিস আমাকে বলে নিতে হবে। আসলে এই পিটি ফেজ ডায়াগ্রাম করতে গেলে তখন ক্ল্যাপেরান ইকুয়েশনটা ব্যবহার করছে ডিপি বাই ডিটি, যেটা সেটা হচ্ছে তোমার ডেল্টা এস বাই ডেল্টা ভি, তো ডেল্টা এস বা ট্রানজিশন বাই ডেল্টা ভি বা ট্রানজিশন। এবারে একটা মোলার এন্ট্রপি অফ ট্রানজিশনটা তুমি কেমন করে বের করবে, সেটা ওয়ান অফ দ্য সিম্পলেস্ট এম্পেরিক্যাল রুল হচ্ছে টাউটনস রুল। টাউটনস রুল থেকে মোলার এন্ট্রপি ভেপোরাইজেশনটাকে বের করতে পারা যায় আর কি। সেই টাউটনস রুলটা একটুখানি উল্লেখ করে দেওয়ার দরকার আছে। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস যেটা আমরা আজকে আলোচনা করতে চলেছি। তাহলে প্রথমে হচ্ছে আমি সালফারের ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলবো। তাহলে প্রথম যেটা নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পিটি ফেজ ডায়াগ্রাম, পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম অফ সালফার। পিটি ফেজ ডায়াগ্রাম ফর সালফার, এটা দেখতে হবে। দেখো, এই জল বা কার্বন ডাইঅক্সাইড তাদের সঙ্গে সালফারের যেটা অসুবিধে সেটা হচ্ছে এই যে যখন কার্বন ডাইঅক্সাইড বা সালফার নিয়ে আমি কথাবার্তা বলছিলাম, তিনটে স্টেবল ফেজের কথা বলা হয়েছে, একটা সলিড ফেজ, একটা লিকুইড ফেজ, একটা ভেপার ফেজ। তো সালফারের ক্ষেত্রে চারটে স্টেবল ফেজ আছে। তাহলে টোটাল নাম্বার অফ স্টেবল ফেজেস হচ্ছে চারটে। এই যে সলিড সালফার দু রকম ফর্মে থাকতে পারে আর কি, রম্বিক সালফার, মনোক্লোরিক সালফার, এরা দুজনেই কিন্তু তোমার সলিড। দুটো ডিফারেন্ট অ্যালোট্রপিক ফর্মে তারা এক্সিস্ট করতে পারে, দুটো ডিফারেন্ট বহুরূপ আর কি। যেটা কার্বনের ক্ষেত্রে যদি তুমি করো, কার্বনের ক্ষেত্রে অনেকগুলো যেমন বহুরূপ হয়, ডায়মন্ড হতে পারে, গ্রাফাইট হতে পারে, চারকোল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক একই রকম ভাবে সালফারের ক্ষেত্রে, সালফার যখন সলিড অবস্থায় থাকে তার দুটো ইয়ে থাকে, অ্যালোট্রপ থাকতে পারে। একটাকে রম্বিক সালফার বলা হচ্ছে, একটা মনোক্লোরিক সালফার বলা হচ্ছে। আর হচ্ছে লিকুইড এবং ভেপার সালফার, যেটা সেটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে আছে। টোটাল স্টেবল ফেজ হচ্ছে চারটে। আচ্ছা, এবার ফেজ ডায়াগ্রাম যখন আঁকি, ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে কি করতে হয় আমাকে না, যতগুলো ফেজ ডায়াগ্রাম কাকে বলে, যে বিভিন্ন যে স্টেবল ফেজগুলো আছে তাদের স্টেবিলিটি রিজিয়ন এবং তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়ামটাকে তোমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হচ্ছে ফেজ ডায়াগ্রামে। এখানে চারটে স্টেবল ফেজ হলে এখানে চারটে স্টেবল রিজিয়ন যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে এই চারটে ফেজ যদি তার মধ্যে দুটো করে দিয়ে তুমি মিউচুয়াল ইকুইলিব্রিয়াম তৈরি করো, কতগুলো ইকুইলিব্রিয়াম হতে পারে না, 4C2 অর্থাৎ 6টা ইকুইলিব্রিয়াম হতে পারে। যেমন ধরো যদি তিনটে ফেজ থাকতো, তাদের তিনটে স্টেবল ফেজ আছে, সেখান থেকে দুটো করে ফেজ নিয়ে পারস্পরিক ইকুইলিব্রিয়াম হতে পারে 3C2, মানে তিনটে। যেমন ধরো সলিডের সঙ্গে লিকুইড, লিকুইডের সঙ্গে ভেপার, সলিডের সঙ্গে ভেপার। এক্ষেত্রে চারটে স্টেবল ফেজ, সেখান থেকে দুটো করে ফেজ নিয়ে যদি মিউচুয়াল ইকুইলিব্রিয়ামটা করতে 6টা ইকুইলিব্রিয়াম হতে পারে। একটা রম্বিক সালফারের সঙ্গে মনোক্লোরিক সালফার, রম্বিকের সাথে লিকুইড, রম্বিকের সাথে ভেপার, তারপরে মনোক্লোরিকের সঙ্গে তোমার লিকুইড, মনোক্লোরিকের সঙ্গে ভেপার, তারপরে লিকুইডের সঙ্গে ভেপার। এই 6টা সিচুয়েশন হতে পারে যেখানে দুটো ফেজ আর মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। আর তিনটে ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে কতগুলো সিচুয়েশনে, যে টোটাল তিনটেই ফেজ থাকতো, যেমন জলের ক্ষেত্রে বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে, তখন C3 অর্থাৎ একটাই হতো। এখন হচ্ছে 4C3 অর্থাৎ চারটে হবে। একটা রম্বিক মনোক্লোরিক লিকুইড, রম্বিক মনোক্লোরিক ভেপার, রম্বিক লিকুইড ভেপার, রম্বিক মনোক্লোরিক লিকুইড ভেপার। এইটা ঠিক আছে। এই যে তিনটে ফেজ যখন পারস্পরিক ইকুইলিব্রিয়ামে থাকে তাকে বলা হয় ট্রিপল পয়েন্ট বলা হয়। মানে এইটা বেসিক্যালি করসপন্ড করছে তোমার দেয়ার আর থ্রি ট্রিপল পয়েন্ট, মানে তিনটে ফেজ পরস্পর ইকুইলিব্রিয়ামে থাকা মানে সেগুলো হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট। হ্যাঁ,
যেমন যদি নর্মাল জলের ক্ষেত্রে হতো তোমার একটা ট্রিপল পয়েন্ট পেতে, এখানে কিন্তু তিনটে ট্রিপল পয়েন্ট পাবে। আর এইটা মানে হচ্ছে দেয়ার আর 6 লাইনস, ফেজ ডায়াগ্রামে 6টা লাইন থাকবে। আর এইটা করেসপন্স করবে দেয়ার আর 4 রিজিয়নস। তো তুমি যখন একটা মানে ছবি আঁকবে খাতার মধ্যে, তখন দেখবে টোটাল 4টে রিজিয়ন থাকবে, 6টা লাইন থাকবে, আর ও 3টে কেন, সরি 3টে না, তাহলে 4টে, তাহলে 4 ট্রিপল পয়েন্টস। হ্যাঁ, 4টে তোমার ট্রিপল পয়েন্ট থাকবে। আচ্ছা দেখো, যদিও এখানে তোমার 4টে ফেজ আছে, কিন্তু 4টে ফেজ একসাথে কখন ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। আমরা বলেছিলাম যে কোন একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে মোর দ্যান 3 ফেজেস ক্যানট বি মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। তাহলে সেই জন্য যদিও 4টে ফেজ আছে, 4টে ফেজ একসাথে কোএক্সিস্ট করছে, এরকম সিচুয়েশন কিন্তু তুমি কখনো পাবে না। সেটাকে মাথায় রাখতে হবে যে যে পরে পিওর সাবস্টেন্স, এটা আগে অলরেডি বলা হয়েছে আর কি, for a pure substance more than 3 phases cannot be in mutual equilibrium। ওই জন্য যদিও 4টে ফেজ আছে, 4টে ফেজ একসাথে কোএক্সিস্ট করবে, এরকম সিচুয়েশন কিন্তু তুমি পাবে না। ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো ফেজ ডায়াগ্রাম। আমি ওয়াই অ্যাক্সিসের উপর পি এবং এক্স অ্যাক্সিসের উপর টি প্লট করছি। আচ্ছা, প্রথমে জিনিসটা দেখো যে তোমার এতে যদি টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি কম হয়, তাহলে রম্বিক সালফারটা হচ্ছে মোস্ট স্টেবল সিচুয়েশন, রম্বিক সালফারটা এক্সিস্ট করে। যেমন আমরা ধরো টেম্পারেচার খুব কম হলে আইস অর্থাৎ সলিড ওয়াটারটা এক্সিস্ট করছে, তারপর টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে তুমি সলিড থেকে লিকুইড থেকে ভেপারে যাও। এখানে আমি শুরুটা করছি রম্বিক সালফার থেকে। আচ্ছা, প্রথমে হচ্ছে রম্বিক সালফার যদি খুব কুইকলি ট্রান্সফর্ম করা হয়, মানে রম্বিক সালফারকে খুব কুইকলি হিট করা হচ্ছে, তাহলে রম্বিক সালফার সরাসরি লিকুইডে চলে যায়, তারপরে ভেপার তৈরি করে। রম্বিক সালফার থেকে লিকুইড হয়ে যায়, তারপরে ভেপার তৈরি করে। এটা দেখো, তুমি যদি দেখো এই যে কালো লাইনটা আছে, হ্যাঁ, এই যে কালো লাইনটা যেখানে আছে, যার বাঁ দিকে হচ্ছে রম্বিক সালফার স্টেবল, তার ডান দিকে হচ্ছে লিকুইড সালফার স্টেবল। তারপর এই যে লাইনটা আছে, এই লাইন থেকে যদি তুমি আরো ডান দিকে চলে গেছো, তখন হচ্ছে ভেপার সালফারটা স্টেবল হয়ে যাচ্ছে। এইটা তাহলে প্রথম কথা হচ্ছে যে যদি তুমি রম্বিক সালফারকে খুব কুইকলি গরম করো, তাহলে রম্বিক সালফার সরাসরি লিকুইডে ট্রান্সফর্ম হয়ে যায়, লিকুইড থেকে ভেপার হয়। কিন্তু সেই রম্বিক সালফার যদি খুব স্লোলি হিট করা হয়, তাহলে কিন্তু রম্বিক সালফার প্রথমে মনোক্লিনিক সালফারে কনভার্টেড হয়, তারপর সেটা লিকুইড তৈরি করে। ঠিক আছে। তাহলে দেখো, এই যে প্রথমে কালো যে লাইনটা দেখতে পাচ্ছ, কালো যে লাইনটা, এটা অ্যাজিভ যেন এই জলের মতো, জল না, কার্বন ডাইঅক্সাইডের মতো যেমন হয়, কার্বন ডাইঅক্সাইডের মতো তোমার ফেজ ডায়াগ্রাম, যেখানে তোমার এই যে কালো লাইনটা, তার এই এই দিকে রিজিয়নটা পুরো রম্বিক সালফার, এই দিকে লিকুইড সালফার, নিচে ভেপার সালফার, আর এই পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে তোমার রম্বিক সালফার, লিকুইড এবং ভেপার, তারা হচ্ছে তোমার কোএক্সিস্ট করছে। এটা নর্মাল সিচুয়েশনে ছিল। ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন রম্বিক সালফারকে স্লোলি হিট করা হচ্ছে, রম্বিক সালফার সরাসরি লিকুইডে কনভার্টেড না হয়ে রম্বিক সালফার তার একটা অ্যালোট্রপিক ফর্ম মনোক্লিনিক সালফারে কনভার্টেড হচ্ছে। তখন কি হচ্ছে, তখন রম্বিক সালফার থেকে একটা রিজিয়ন থাকতে মনোক্লিনিক সালফার হচ্ছে, সেই মনোক্লিনিক সালফার তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে লিকুইডে কনভার্টেড হচ্ছে। তাহলে এবার তাহলে কি হলো দেখো, তাহলে এই যে টোটাল ছবিটাতে যে আমি ওভারঅল যখন ছবিটা লিখছি, খেয়াল করো আমি কিভাবে দেখাচ্ছি, যে তোমার এই যে প্রথমে এই যে কালো লাইনটা ছিল, সেটা রম্বিক এবং লিকুইড তারা কোএক্সিস্ট করছে। এই যে কালো লাইনটা, সেটা লিকুইড ভেপার কোএক্সিস্ট, মানে ইকুইলিব্রিয়াম লাইন। আর এই যে লাইনটা, যেখানে রম্বিক সালফারের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়াম লাইন। তো যখনই মনোক্লিনিক সালফার এসে হাজির হয়ে গেল, তখন দেখো এই একটা সবুজ লাইন পেলে, যেখানে রম্বিক এবং মনোক্লিনিক তারা কোএক্সিস্ট করছে। এই যে সবুজ লাইনটা, সেখানে মনোক্লিনিকের সঙ্গে লিকুইড কোএক্সিস্ট করছে। আর এই যে সবুজ লাইনটা, এখানে মনোক্লিনিকের সঙ্গে ভেপার তোমার কোএক্সিস্ট করছে। তো দেখো, তুমি 6টা লাইন পেয়ে গেলে। একটা হচ্ছে রম্বিক লিকুইড, একটা হচ্ছে লিকুইড ভেপার, একটা রম্বিক ভেপার, একটা রম্বিক মনোক্লিনিক, এই লাইনটা হচ্ছে মনোক্লিনিক লিকুইড, আর এই লাইনটা হচ্ছে মনোক্লিনিক ভেপার। এবং দেখো তারা 4টে পয়েন্টে কাট করেছে, তাহলে এই যে করসপন্ডিং পয়েন্টটা, এ পয়েন্টটা,
এ পয়েন্টে কে আছে না রম্বিক, লিকুইড এবং ভেপার তারা কোএক্সিস্ট করছে এ পয়েন্টে। বি পয়েন্টে কে কে আছে, বি পয়েন্টে দেখে রম্বিক আছে, ভেপার আছে আর মনোক্লিনিক আছে বি পয়েন্টে। রম্বিক, মনোক্লিনিক, ভেপার কোএক্সিস্ট করছে। সি পয়েন্টে কে আছে, সি পয়েন্টে দেখে থেকে মনোক্লিনিক থাকে, লিকুইড থাকে, ভেপার থাকে, তারা কোএক্সিস্ট করছে। ডি পয়েন্টে কি হচ্ছে, রম্বিক আছে, মনোক্লিনিক আছে, লিকুইড আছে। তাহলে এই যে চারটে ট্রিপল পয়েন্টস, এ পয়েন্টে রম্বিক, লিকুইড, ভেপার কোএক্সিস্ট করছে এই পয়েন্টে। বি পয়েন্টে রম্বিক, মনোক্লিনিক, ভেপার কোএক্সিস্ট করছে এই পয়েন্টে। সি পয়েন্টে মনোক্লিনিক, লিকুইড, ভেপার কোএক্সিস্ট করছে এই পয়েন্টে। এই যে এই রিজিয়নটা মনোক্লিনিক, লিকুইড এবং ভেপার কোএক্সিস্ট করছে। আর ডি পয়েন্ট হচ্ছে এদিকে মনোক্লিনিক, এদিকে রম্বিক, এই জায়গাটা ত্রিভুজের মতো জায়গাটা হচ্ছে তোমার মনোক্লিনিক, আর এদিকে লিকুইড, বেসিক্যালি কোএক্সিস্ট করছে। আচ্ছা, এবারে মজাটা হচ্ছে এই যে ডি পয়েন্টটা পাওয়া যায় এক্সট্রিমলি হাই প্রেসারে, আর এ বি সি এই তিনটে পাওয়া যায় কিন্তু লো প্রেসারে। ওই জন্যে সালফারের ফেজ ডায়াগ্রামে তোমার চারটে ট্রিপল পয়েন্ট একসাথে পাবে, এটা খুব রেয়ার হয় যে আইদার বি, এ, সি এই তিনটে পাওয়া যায়, নাহলে ডিটা পাওয়া যায়। খেয়াল করে দেখো যে ট্রিপল পয়েন্টে কি হচ্ছে, একটা ইউনিক টেম্পারেচার, ইউনিক প্রেসার থাকে। তো তাহলে এ, বি এবং সি তাদের দেখো তোমার এই প্রেসারগুলো খুব কাছাকাছি, মানে 0.03 টট। ওয়ান টর মানে হচ্ছে 1 মিলিমিটার এইচজি, 0.03 টট এবং টেম্পারেচার 114 ডিগ্রি সেন্টিগ্রেড। বি যে পয়েন্টটা সেটা হচ্ছে 0.01 টর এবং 95.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সি যে পয়েন্টটা 0.025 টর এবং 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এ, বি, সি তিনটে ট্রিপল পয়েন্ট পেলে। আর ডি ট্রিপল পয়েন্টে দেখো এইগুলো যেখানে মানে সাম ফ্র্যাকশন অফ টরে, আর এখানে যে 1290 অ্যাটমসফিয়ারে, মানে 1290 অ্যাটমসফিয়ার মানে 76 মানে 760 মিলিমিটার হয়, 760 টট, সেইটা মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। যখন 1290 অ্যাটমসফিয়ার, আমার পরিষ্কার বোঝা যাচ্ছে এবিসি এই ট্রিপল পয়েন্টগুলো যতটা কম প্রেসারে তুমি পাবে, ডি সেটা কিন্তু এক্সেপশনালি হাই প্রেসারে তুমি পাবে। এই জন্য নর্মাল একটা এক্সপেরিমেন্টে চারটে ট্রিপল পয়েন্ট তুমি একসাথে পাবে না, তুমি প্রথম তিনটে পেতে পারো অথবা পরেরটা পেতে পারো। এবং যেটা যখন ডি এই যে ট্রিপল পয়েন্টটা যেখানে রম্বিক, মনোক্লিনিক এবং লিকুইড আছে, তার করসপন্ডিং ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা অনেকটাই হাই, 151 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে ছবিটা তুমি আঁকলে, এই ছবিটা হচ্ছে সালফারের পিটি ফেজ ডায়াগ্রাম। তাহলে মোটামুটি ভাবে এক্সপ্লেন করে সালফারের পিটি ফেজ ডায়াগ্রামটা আমরা বলে দিলাম। দেখো যেটা বলেছি সেটা কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা জিনিস আমি একটুখানি বলে দেবো, সেটা হচ্ছে ট্রাউটনস রুল। আচ্ছা রে, ট্রাউটনস রুলটা কেন এখানে বলতে হচ্ছে, তার কারণটা হচ্ছে যখন তুমি এই পিটি ফেজ ডায়াগ্রাম তুমি আঁকবে, তখন তো তোমার পি ভার্সেস টি পটের স্লোপটা কোথা থেকে পাচ্ছ, ক্ল্যাপেরন ইকুয়েশন। তো ক্ল্যাপেরন ইকুয়েশন ডিপিডিটিতে কত, ডিপিডিটির যে মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন বাই মোলার ভলিউম অফ ভেপোরাইজেশন। এবার মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন তুমি কি করে বের করবে, ট্রাউটন রুল তোমাকে হেল্প করবে কি করে মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন বের করতে হয় সেটার জন্য। বলা যায় কি স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন অফ এ নর্মাল লিকুইড, নর্মাল লিকুইড মানে যে মানে হুইচ হ্যাজ নর্মাল boiling point not less than 150 Kelvin and there is no special kind of interaction সাথে হাইড্রোজেন বন্ডিং, এগুলো কাছে নেই, তাহলে যে নর্মাল লিকুইড, তাহলে বয়লিং পয়েন্টটা হতে হবে 150 কেলভিনের উপরে, 150 কেলভিনের নিচে হলে চলবে না। এবং এদের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন লাইক হাইড্রোজেন বন্ডিং থাকা চলবে না। তখন হচ্ছে মোলার ইন্টারভেপারাইজেশনটা 10.5 আর হয়, আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল যদি বসিয়ে দাও 87.3 জুল পার কেলভিন পার মোল হচ্ছে। এইটাকে বলা যায় ট্রাউটনস রুল। তো মানে জল বা এই টাইপের দু একটা লিকুইড বাদ দিলে মোস্ট অফ দ্য লিকুইডের ক্ষেত্রে দেখবে বয়লিং পয়েন্ট 150 কেলভিনের উপরে থাকছে এবং সেক্ষেত্রে কোনো স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন থাকছে না, তার মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন 10.5 আর এখান থেকে তুমি বের করে ফেলতে পারছো। যেমন ধরো বেঞ্জিনের ক্ষেত্রে মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন হয় হচ্ছে 87.2 জুল পার কেলভিন পার মোল, CCl4 এর ক্ষেত্রে 85.8 জুল পার কেলভিন পার মোল। এবং দেখো এই ডেটাগুলো তোমার যে ট্রাউটনস রুল থেকে প্রেডিক্টেড ভ্যালু তার থেকে খুব কাছে হচ্ছে। তো জলের ক্ষেত্রে কিন্তু এটা মানবে না, কারণ জলের ক্ষেত্রে তোমার তাদের হাইড্রোজেন বন্ডিং মানে স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন আছে। যেমন জলের জন্য মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন কি হবে, জলের জন্য মোলার এন্ট্রপি ভেপোরাইজেশন ডিভাইড বাই তার বয়লিং পয়েন্ট, সেটা হচ্ছে 540। দেখো মানে 1 গ্রাম জলকে জলীয় বাষ্পে কনভার্ট করতে 540 ক্যালোরির মতো
তোমার লাগে এনার্জি লাগে, সেখানে আমি লিখেছি 500, আর 1 মোলের জন্য কত হবে, 540কে 18 দিয়ে গুণ করতে হবে, সেটা ক্যালোরিতে বেরোতো, জুলে কনভার্ট করলে 4.18 দিয়ে গুণ করলে জুল পার মোল হয়ে গেল। আর নিচে 373 কেলভিন, যেটা বয়লিং পয়েন্টটা, সেটা তুমি বসিয়ে দিলে, বসালে হচ্ছে 108.92 জুল পার কেলভিন পার মোল। দেখো তোমার এই যে টাউটনস রুল থেকে যে প্রেডিক্টেড হয় তার সঙ্গে মিলছে না। সেই কারণে টাউটনস রুলটা সব ক্ষেত্রে ভ্যালিড হবে না। যার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে কোনো স্পেশাল ইন্টারাকশন থাকে তার ক্ষেত্রে কিন্তু টাউটনস রুলটা ভ্যালিড থাকছে না। তাই টাউটনস রুল থেকে মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন, সেইটা মানে আসলে যেটা বললাম ক্ল্যাপেরন ইকুয়েশনে ডিপিডিটি লাগবে, সেই ডিপিডিটি বের করতে গেলে মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন বা মোলার ভলিউম অফ ভেপোরাইজেশন লাগবে। এই মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন তুমি টাউটনস রুল থেকে বের করে নিতে পারো, ঠিক আছে। কিন্তু জলের ক্ষেত্রে এটা তুমি ব্যবহার করতে পারছো না, কারণ জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং বা স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন আছে যে টাউটনস রুল ওবে করবে না। দেখো এটা বুঝতে পারলে? ঠিক আছে, টাউটনস রুলটা কেন টাউটনস রুল দরকার বুঝলে? ঠিক আছে তো? বুঝতে পারলে নাকি? হুম। আচ্ছা, নেক্সট যে জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু বেশি সময় দিয়ে আলোচনা করতে হবে, সেটা অর্ডার অফ ফেজ ট্রানজিশন। আমরা এই যে ধরো বরফ থেকে জল হওয়া, জল থেকে জলীয় বাষ্প হওয়া, বরফ থেকে সরাসরি জলীয় বাষ্প হওয়া, এইগুলো সব তো ফেজ ট্রানজিশন, তাই না? একটা ফেজ থেকে আরেকটা ফেজে গেছে, সেটা হচ্ছে ফেজ ট্রানজিশন। আর এবারে সেই ফেজ ট্রানজিশনগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স উপর নির্ভর করে ফেজ ট্রানজিশনগুলো বিভিন্ন অর্ডারে ভাগ করতে হয়, ঠিক আছে? সেগুলিকে বলা হচ্ছে অর্ডার অফ ফেজ ট্রানজিশন। তাহলে কারো মাইক্রোফোন অন রয়ে গেছে, দেখো তো। আচ্ছা, তাহলে অর্ডার অফ ফেজ ট্রানজিশন কাকে বলে? বলছে অর্ডার অফ ফেজ ট্রানজিশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোয়েস্ট অর্ডার অফ ডেরিভেটিভ of chemical potential with respect to temperature or pressure where discontinuity first appears. মানে কেমিক্যাল পোটেনশিয়ালকে টেম্পারেচার বা প্রেসারের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করো, দেখো কত অর্ডার ডেরিভেটিভে, মানে এমনি মানে ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারে। এবার দেখো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, নাকি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হচ্ছে, নাকি থার্ড অর্ডার ডেরিভেটিভ ডিসকন্টিনিউয়াস হচ্ছে, এর উপরে নির্ভর করে তোমার অর্ডার অফ ডেরিভেটিভটা হবে। ইউজুয়ালি দেখা যায় যে অর্ডার অফ ফেজ ট্রানজিশন দু রকমের হতে পারে। একটা বলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, যেখানে এই মিউ ভার্সেস টিপটের যে মিউ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার বা কেমিক্যাল পটেনশিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু প্রেসার, এই ফার্স্ট ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে যখন, হ্যাঁ, তখন সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আর যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তার কন্টিনিউয়াস হলো, ডেল মিউ বাই ডেল টি বা ডেল মিউ বাই ডেল পি এরা কন্টিনিউয়াস, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডেল টি মিউ বাই ডেল টি স্কোয়ার বা ডেল টু মিউ বাই ডেল পি স্কোয়ার অথবা কস ডেরিভেটিভ যেগুলো ডেল টু মিউ বাই ডেল টি ডেল পি, এরা যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তখন সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে অর্ডার অফ ফেজ ট্রানজিশন দু রকমের, একটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে এটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল তার যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার প্রেসার, সেটা ফার্স্ট ডেরিভেটিভই ওটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, এটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনটা কয়েকটা এক্সাম্পল এবং তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো দেখো। এনি নর্মাল ফেজ ট্রানজিশন যেগুলো আমরা অহরহ দেখি, যেমন ধরো পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে সলিড থেকে লিকুইড, সলিড থেকে ভেপার, লিকুইড থেকে ভেপার, এই যে ফেজ ট্রানজিশন সেগুলো সব নর্মাল ফেজ ট্রানজিশন বলা হয়। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আচ্ছা, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে যখন তুমি মিউ ভার্সেস টি প্লটটাকে দেখো কেমন দেখতে হয়, দেখো তুমি এই যে যখন সলিড থেকে লিকুইডে কনভার্টেড হচ্ছে তখন মিউ ভার্সেস টি প্লটটা দেখো এরকম দেখতে, এটা হচ্ছে সলিডের লাইন, এটা লিকুইডের লাইন। তাহলে এই করসপন্ডিং একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচার হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এই ফ্রিজিং পয়েন্টের বাঁ দিকে হচ্ছে সলিডের কেমিক্যাল পোটেনশিয়াল কম বলে সলিড স্টেবল, তার ডান দিকে লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়াল বলে লিকুইড স্টেবল। এই পার্টিকুলার পয়েন্টে কি হচ্ছে না, সলিড এবং লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সমান হচ্ছে। আর যখন লিকুইডের সঙ্গে ভেপার তুমি কনসিডার করবে, এটা হচ্ছে লিকুইডের মিউ ভার্সেস টি প্লট, এটা ভেপারের জন্য মিউ ভার্সেস টি প্লট, এটা অনেক বেশি স্টিপার। তার একটা পার্টিকুলার টেম্পারেচার হচ্ছে বয়লিং টেম্পারেচার বা বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টের বাঁ দিকে হচ্ছে লিকুইড স্টেবল, ডান দিকে হচ্ছে তোমার ভেপার স্টেবল। আর এবারে পরিষ্কার এখানে দেখো, এই যে ছবিতে যখন তুমি টানছো
তখন কিন্তু তোমার পেন তোলার দরকার পড়ছে না। মানে এই যে মিউ ভার্সেস পি যখন ছবি আঁকছো, এই যে যেখানে তোমার ক্রসিংটা হচ্ছে সেখানে কিন্তু কোনো ডিসকন্টিনিউটি নাই, খোঁচা টাইপের আছে কিন্তু কোনো ডিসকন্টিনিউটি নেই। অর্থাৎ তুমি পেনটা না তুলেই ছবিটাকে আঁকতে পারছো। সেই জন্য মিউ যে কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার আর প্রেশার, আমি টেম্পারেচারের রেসপেক্টে ছবিটা এঁকেছি, কিন্তু এটা প্রেশারের রেসপেক্টে হলেও হবে যে মিউ যে কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার। কন্টিনিউয়াস মানে গ্রাফিক্যালি তুমি কি করে বুঝবে না, তুমি জাস্ট মানে ছবিটাকে আঁকতে পারবে পেনটাকে না তুলে, তাহলে সেটা কন্টিনিউয়াস। সেটা এক্ষেত্রেও করা যাবে, এক্ষেত্রেও করা যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম খেয়াল করে দেখো যে প্রথম ছবিতে এই যখন সলিড তখন যা স্লোপটা, যখন লিকুইডের স্লোপটা পাল্টে গেছে, বা এক্ষেত্রে লিকুইডের স্লোপটা ভেপারের ক্ষেত্রে স্লোপটা পাল্টে গেছে, আর স্লোপটাই তোমার ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ডেল মিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার যখন টিটা লেস দ্যান টি এ, আর ডেল মিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার টিটা গ্রেটার দ্যান টি এ, তারা কিন্তু আলাদা। ঠিক আছে, এটা আলাদা। তাহলে আলাদা মানে তুমি মানে এই পয়েন্টের বাঁ দিকে এবং ডান দিকে স্লোপ আলাদা, মানে তুমি বলতে পারছো যে ডেল মিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট বিকাম ডিসকন্টিনিউয়াস অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। ঠিক আছে, তারা ট্রানজিশন পয়েন্ট থেকে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, কিন্তু সরি ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু এই পয়েন্টের বাঁ দিকে স্লোপ ডান দিকে স্লোপ আলাদা। আলাদা মানে বোঝা গেল যে মিউ ভার্সেস টি প্লটের যে স্লোপটা অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটা সেটাকে ডিসকন্টিনিউয়াস। তাহলে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, সেখানে এটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এবারে দেখো আমরা জানি ডি মিউ ইকুয়াল টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি, তাহলে ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা মাইনাস এস বার, আর ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে ভি বার। আচ্ছা এবারে দেখো যখন তুমি আমি যদি লিকুইড এবং ভেপার এটা দেখি, তাহলে ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার লিকুইড ফেজে সেটা যদি মাইনাস এস বার লিকুইড হয়, ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ভেপার ফেজে সেটা মাইনাস এস বার ভেপার হবে এই ডেফিনেশন থেকে। আর এবারে পরিষ্কার ব্যাপার যে মোলার এন্ট্রপি অফ লিকুইড আর মোলার এন্ট্রপি ভেপার তো আলাদা। মোলার এন্ট্রপি অফ লিকুইড মোলার এন্ট্রপি ভেপার আলাদা হয়ে গেলে অটোমেটিক্যালি হচ্ছে যে লিকুইড ফেজে মিউ ভার্সেস টি প্লটের যে ফার্স্ট ডেরিভেটিভটা আর ভেপার ফেজে মিউ ভার্সেস টি প্লটের যে ফার্স্ট ডেরিভেটিভটা আলাদা হবে। সিমিলার সিচুয়েশন হচ্ছে যদি তুমি লিকুইডের জন্য মোলার ভলিউমটাকে দেখো, সেটা কি হবে, মানে এখানে যেমন করে লিখেছি মানে ডেল মিউ বাই ডেল পি at constant t for the liquid phase যদি কনসিডার করতে, এটা হতো কত ভি বার লিকুইড হতো, আবার ডেল মিউ বাই ডেল পি at constant t যদি ভেপারের জন্য তুমি কি করতো তাহলে কি হতো ভি বার ভেপার হতো। এবার পরিষ্কার দেখো যে ভি বার লিকুইড ভি বার ভেপার হচ্ছে আলাদা, মোলার ভলিউম ফর লিকুইড আর মোলার ভলিউম ফর ভেপার আলাদা, তুমি খুব ভালো করেই জানো। জল কি এক্সাম্পল হিসেবে ধরে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারছো। তার মানে এই দুটো কিন্তু আলাদা হাতে, এই দুটো আলাদা। তার মানে দেখো আবার তোমার এই ডেল মিউ বাই ডেল পি এট কনস্ট্যান্ট অর্থাৎ মিউ ভার্সেস টি প্লটে কিন্তু স্লোপটা তুমি করতে, সেটা ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে এবং ডান দিকে আলাদা। তার মানে বেসিক্যালি কি হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়ালের যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অর প্রেসার ফার্স্ট ডেরিভেটিভই কিন্তু ডিসকন্টিনিউটি অ্যাপিয়ার করে যাচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে দেখো এই যেটা এখানে বলা হয়েছে যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে তোমার মিউ ভার্সেস টি প্লট বা মিউ ভার্সেস পি প্লটে বা অন্যভাবে বলতে গেলে ডেল মিউ ডেল টি আর ডেল মিউ ডেল পি তারা ডিসকন্টিনিউস হবে একটা ট্রানজিশন পয়েন্ট। এটা কেন তার কারণটা তুমি বুঝতে পারো। আর এবারে দেখো যে যেহেতু তোমার ফার্স্ট অর্ডার ট্রানজিশনের ক্ষেত্রে এইটা আলাদা, তাহলে এস বার লিকুইড এস বার ভেপার তো আলাদা। তার মানে যদি আমি মোলার এন্ট্রপিটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার বা প্রেসার বা মোলার ভলিউমটাকে অ্যাজ এ টেম্পারেচার বা প্রেসার আমি প্লট করি, তাহলে কি হবে, তাহলে দেখতে পাবে যে ধরো দুটো ফেজ যখন দেখছো তুমি, এই এখানে যেমন লিকুইড ফেজে তার ভ্যালুগুলো যা হবে ভেপার ফেজে ভ্যালুগুলো আলাদা। সেইখানে তুমি যদি মোলার এন্ট্রপি বা মোলার ভলিউম বা মোলার ইন্টারনাল এনার্জি বা মোলার এনথালপি এগুলিকে প্লট করো, হ্যাঁ, তাহলে দেখবে যে দুটো ফেজ, একটা আলফা ফেজ একটা বিটা ফেজ যদি বলো, তাহলে আলফা ফেজে তার যা ভ্যালু হবে বিটা পক্ষে তার ভ্যালু হচ্ছে একদম আলাদা হবে। তার মানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এরা এই যে ইউ বার বা ভি বার বা এইচ বার বা এস বার তারা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট, যেটা আমি এখানে লিখেছি। এই যে এই কোয়ান্টিটিগুলো দে আর ডিসকন্টিনিউয়াস অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। হ্যাঁ দেখো এই যে যখন এস বারটাকে লিখছো আলফা ফেজে এটা এরকম,
বিটা ফেজে এরকম, তার পরিষ্কার একটা ডিসকন্টিনিউটি তুমি দেখতে পাচ্ছ। আর কি, আর হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যদি তুমি ক্যালকুলেট করো, সিপি বার সেটা ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, বা সেটাকে তুমি লিখতে পারো লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এইচ বাই ডেল্টা টি, এটা। আর এবারে দেখো, যখন তোমার নর্মাল ফেজ ট্রানজিশন হচ্ছে, তখন ফেজ ট্রানজিশনের জন্য তোমাকে একটা হিট দিতে হচ্ছে, যেটা লেটেন্ট হিট বলা হচ্ছে, মোলার লেটেন্ট হিট একটা তোমার দিতে হচ্ছে, কিন্তু কোন টেম্পারেচারে চেঞ্জ হয় না। যেমন ধরো আমি যদি বরফ থেকে জল বলি, বরফ 0°C ছিল, জল 0°C, এবার 1 গ্রাম বরফকে জলে কনভার্ট করার জন্য তোমাকে 80 ক্যালোরি হিট দিয়ে দিতে হবে। তার মানে কি, এটা এনথালপি চেঞ্জ হচ্ছে কিন্তু টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে, তার নিউমারেটরটা নন জিরো, কিন্তু ডিনোমিনেটরটা জিরো। ইন দ্যাট কেস কি হবে, সিপি বারটা ইনফিনিটি হয়ে যাবে। At the transition point, temperature remains constant, that is delta T equal to 0, but there is a non-zero amount of heat required for transition, যেটাকে লেটেন্ট হিট বলা আছে, সেটা নন জিরো। তাহলে অটোমেটিক্যালি কি হবে, উপরের পার্টটা হচ্ছে তোমার নন জিরো, নিচের পার্টটা জিরো, অর্থাৎ হিট ক্যাপাসিটি ইনফিনিটি হয়ে যাবে। তার মানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন ইট ইজ ক্যারেক্টারাইজ বাই ইনফাইনাইট হিট ক্যাপাসিটি। তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কি কি দেখতে পেলে, দেখো মিউ ভার্সেস টি প্লটটা কন্টিনিউয়াস, কিন্তু তার ট্রানজিশন পয়েন্টে বাঁ দিকে এবং ডান দিকে স্লোপটা আলাদা, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে ডিসকন্টিনিউ। আচ্ছা, এবং তার সাথে যেটা দেখতে পাচ্ছ যে এনট্রপি, ভলিউম, ইন্টারনাল এনার্জি বা এনথালপি, তারা তোমার ডিসকন্টিনিউয়াস ফাংশনস হচ্ছে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে অ্যাট দ্য ট্রানজিশন পয়েন্ট। তাহলে দেখো, তাহলে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন সেইটা কি, তার ডেফিনেশনটা কি, তার এক্সাম্পল কি, এবং তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো কি, সেগুলো বুঝতে পারলে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড অর্ডারটা হচ্ছে তার সাথে সাথে তোমার জাস্ট মানে টেনে টেনে, মানে তুলনা টেনে টেনে তুমি বলে দিতে পারবে। আচ্ছা, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে মিউ ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম যদি তুমি দেখো, তাহলে দেখো আগের ক্ষেত্রে যেমন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল যে এই পয়েন্ট একটা খোঁচা আছে, অর্থাৎ এদিকে স্লোপ আলাদা। এই পার্টিকুলার কেসে কিন্তু ওরকম কোনো খোঁচা নেই, অর্থাৎ এটা এটা বেশ স্মুথ, এটা হচ্ছে তোমার স্মুথ আর কি। ঠিক আছে, এইটা। আচ্ছা, যদি স্মুথ মানে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট তুমি নাও, যে পয়েন্টের বাঁ দিকের স্লোপ আর ডান দিকের স্লোপ মোরাললেস একই, সেই জন্য এখানে ফার্স্ট ডেরিভেটিভটা কোনো রকম ভাবে ডিসকন্টিনিউয়াস হচ্ছে না, ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস থাকে। যে স্মুথ ফাংশন মানে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, মানে মিউ তো কন্টিনিউয়াস বটে, তার সঙ্গে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যে যখন তুমি ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা করছো, আগের আমি অলরেডি দেখালাম কিভাবে আসছে, ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যখন কাজ ক্যালকুলেট মাইনাস এস বার, তো আর ডেল মিউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হচ্ছে ভি বার। এবারে দেখো তুমি যেটা হচ্ছে যে যখন আলফা ফেজ থেকে বিটা ফেজ এই ফেজ ট্রানজিশনটা হচ্ছে, তখন মোলার এন্ট্রপি ফর দ্য আলফা ফেজ এবং মোলার এন্ট্রপি ফর দ্য বিটা ফেজ অ্যাট ট্রানজিশন পয়েন্ট যদি জাস্ট ইকুয়াল হয়ে যায়, যেমন এই সিচুয়েশনে যদি ইকুয়াল হয়, তাহলে তুমি দেখতে পাবে কি না, ডেল মানে এই যেহেতু এস বারটা হচ্ছে মানে মাইনাস এস বারটা হচ্ছে ডেল মিউ বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি, দ্য ট্রানজিশন পয়েন্টের জাস্ট বাঁ দিক আর জাস্ট ডান দিক, মানে আলফা এবং বিটা ফেজে মোলার এন্ট্রপি গুলো কিন্তু একই, তার মানে ডেল মিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি ইন আলফা ফেজ ইকুয়াল টু ডেল মিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি ইন বিটা ফেজ। ঠিক একই রকম ভাবে ডেল মিউ বাই ডেল পি এট কনস্ট্যান্ট ইন আলফা ফেজ ইকুয়াল টু ডেল মিউ বাই ডেল পি এট কনস্ট্যান্ট ইন বিটা ফেজ, এই দুটো তোমার সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই ছবি তোমায় বলে দিচ্ছে যদি তুমি এস বার ভার্সেস টি বা ভি বার ভার্সেস পি তুমি প্লট করো, তাহলে তোমার এই পার্টি এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কন্টিনিউয়াস ফাংশন মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু যদি এস বার সেই ছবিটা দেখো, তাই ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু এই ট্রানজিশন পয়েন্টের বাঁ দিকে স্লোপটা যা, ডান দিকে স্লোপটা হচ্ছে তোমার আলাদা। অবস্থা রে, চলে আসে কত দেখে, কেন চলে আসছে দুতলা, তো কি অবস্থা। হ্যাঁ, যেটা হচ্ছে দেখো, তাহলে এই যে ছবিতে তুমি দেখতে পাচ্ছ এস বারটা টি এর কন্টিনিউয়াস ফাংশন বা ভি বারটা পি এর কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এই পয়েন্টের বাঁ দিকে স্লোপটা আর ডান দিকে স্লোপটা হচ্ছে আলাদা, অর্থাৎ এই পয়েন্টে একটা খোঁচা আছে, এদিকে স্লোপটা এদিকে স্লোপটা আলাদা। তাহলে আচ্ছা, এস বার ভার্সেস টি পটের স্লোপ মানে কত, তাহলে
তুমি যখন দেখো এই স্লোপ মানে হচ্ছে ডেল এস বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে এই যে এটা তুমি পেয়েছিলে যে ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যদি মাইনাস এস বার হয়, তুমি আর একবার ডেরিভেটিভ করো, আর একবার ডেরিভেটিভ করে ডেল টি মিউ বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা হচ্ছে মাইনাস ডেল এস বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। পরিষ্কার দেখতে পাচ্ছ আলফা ফেজে এস বার ভার্সেস চিপটের যে স্লোপ, বিটা ফেজে এস বার ভার্সেস চিপটের স্লোপ আলাদা। তাই যদি আলাদা হয় তার মানে সেকেন্ড ডেরিভেটিভ গুলো আলফা ফেজে বিটা ফেজে কি হবে, আলাদা হয়ে যাবে। ঠিক একই সিচুয়েশন হচ্ছে যদি এইটাকে তুমি আবার ডেরিভেটিভ করো, ডেল টি মিউ বাই ডেল পি স্কোয়ারটাকে করো, তাহলে সেটা হয়ে যাচ্ছে ডেল ভি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। এবার আলফা ফেজের জন্য আর বিটা ফেজের জন্য ডেল ভি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি গুলো আলাদা, কারণ এই ছবি থেকে পরিষ্কার বুঝতে পারা গেছে এই পয়েন্টের বাঁদিকে ভি ভার্সেস পি পটের স্লোপ আর ডান দিকে ভি ভার্সেস পি পটের স্লোপ আলাদা। এইটা আলফা ফেজ, এই হচ্ছে বিটা ফেজ, যেটা আলাদা, তাহলে এই দুটো কিন্তু আলাদা হয়ে যায়, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ গুলো আলাদা। তাহলে দেখো, তাহলে এই যে সিচুয়েশন গুলোতে তুমি দেখতে পেলে যে মিউ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, তা ফার্স্ট ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ গুলো ডেল টি মিউ বাই ডেল টি স্কোয়ার অথবা ডেল টি মিউ বাই ডেল পি স্কোয়ার, অথবা যদি ক্রস ডেরিভেটিভ করো ডেল টি মিউ বাই ডেল টি ডেল পি ইজ ডিসকন্টিনিউয়াস। তাহলে তাহলে প্রথম ডিসকন্টিনিউটিটা অ্যাপিয়ার করছে কোথায়? প্রথম ডিসকন্টিনিউটি অ্যাপিয়ার করছে তোমার সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত কন্টিনিউয়াস, সেকেন্ড ডেরিভেটিভকে ডিসকন্টিনিউটি অ্যাপিয়ার করছে বলে একে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। ঠিক আছে, আচ্ছা এবারে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে যদি তুমি এটাকে দেখো, মানে ধরো আমি একটা এক্সাম্পল বলি তাহলে তুমি বুঝতে পারবে। ধরো যখন কাঁচ, একটা গ্লাস রডকে তুমি যদি হিট করো, একটা ক্রিস্টালকে যখন হিট করছো, সে যখন মেল করছে একটা পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু পুরোটা মেল করে যাচ্ছে। কিন্তু যদি তুমি একটা গ্লাস রডকে নিয়ে তাকে মেল করার চেষ্টা করো, দেখবে ইট ইজ নট এ সিঙ্গেল টেম্পারেচার বাট এ রেঞ্জ অফ টেম্পারেচার, যার মধ্যে কিন্তু তোমার গ্লাস রডটা লিকুইফাই করে। তুমি গ্লাস রড একটু বার্নারের মধ্যে ধরে তুমি করার চেষ্টা করবে। এমনি যখন তুমি একটা দেখবে অর্গানিক কেমিস্ট্রিতে যখন একটা ডেরিভেটিভ বানাতে হয়, তাকে ক্রিস্টালাইজ করতে, ক্রিস্টাল তৈরি করতে হয়। ক্রিস্টাল তৈরি করার পরে সেটার তোমার মেল্টিং পয়েন্ট দেখতে হয়, একদম পরিষ্কার দেখতে হবে যে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়াতে হয়। যখন তোমার মেল করা স্টার্ট করলো, তুমি টেম্পারেচার বাড়ানো তুমি বন্ধ করে দিলে, ওই টেম্পারেচারই কিন্তু পুরোটা মেল করে যাচ্ছে। যে গ্লাস রড তুমি দেখবে যখন মেল করা স্টার্ট হলো, সে কিন্তু পুরোটা মেল করে যাচ্ছে না, একটা রেঞ্জ অফ টেম্পারেচার, মানে একটা ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার লাগছে, যার মধ্যে সে মেল করছে। তাহলে এবারে কি হচ্ছে দেখো, যে যখন তুমি মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসারটাকে ক্যালকুলেট করবে, যেটা বেসিক্যালি ডেল এইচ বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি বা লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এইচ বাই ডেল্টা টি, এইটা। তাহলে এবারে এই যখন কাঁচের বা ওই টাইপের ফেজ ট্রানজিশন তুমি কনসিডার করছো, তখন তোমার ওই একটা রেঞ্জ অফ টেম্পারেচারে যেহেতু ফেজ ট্রানজিশনটা করছে, সেখানে ডেল্টা টিটা এখন আর জিরো নয়, ডেল্টা টির একটা নন জিরো ভ্যালু আছে, আর ডেল্টা এইচ তো এনথালপি চেঞ্জ তো তোমার লাগছেই। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তুমি যে হিটটাকে দিচ্ছ, সেই হিটটা একদিকে যেমন কিছুটা পোর্শন ফেজ ট্রানজিশনের জন্য কাজে লাগছে, বাকি পোর্শনটা তার টেম্পারেচার বাড়াচ্ছে। তার মানে কি হচ্ছে, সামান্য টেম্পারেচার বাড়াতে কিন্তু তোমাকে অনেকটা বেশি হিট দিতে হবে যখন তোমার ফেজ ট্রানজিশনটা ঘটবে। মানে দেখো আমি যেটা বলছি, যে নর্মালি একটা কাঁচের রড আছে, তার মেল্টিং পয়েন্টে সে পৌঁছায়নি, তুমি যে হিটটা দিলে পুরোটাই তার টেম্পারেচার বাড়াচ্ছে, তার মতো করে একটা হিট ক্যাপাসিটি পাবে। যখন ট্রানজিশনটা শুরু হলো, তখন কি হচ্ছে, যে হিটটা তুমি দিলে তার কিছুটা পোর্শন ইউজড হয়ে যাচ্ছে ফেজ ট্রানজিশনটাকে করার জন্য, বাকি পোর্শনটা একটা টেম্পারেচার বাড়াবে। তার মানে যতটা হিট দিয়ে যতটা টেম্পারেচার বাড়ানো উচিত ছিল, অতটা হিট দিয়ে ততখানি টেম্পারেচার বাড়ছে না। অর্থাৎ ডেল্টা এইচ এর অনেকটা চেঞ্জ তুমি করছো, কিন্তু ডেল্টা টি এর অত বেশি চেঞ্জ করছো না। তখন তাহলে কি হবে, সিপি বারটা হচ্ছে অনেকটা বেশি হয়ে যাবে। এবং এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন সিপি বার পাশে টি যদি প্লট করো, ছবিটা এরকম দেখতে হয়, যে ট্রানজিশন টেম্পারেচারে তোমার ওই সিপি বারটা ম্যাক্সিমাতে গিয়ে পৌঁছাচ্ছে, তার বাঁ দিকেও কম থাকে, ডান দিকেও কম থাকে। এই যে এইটা কেমন দেখতে না, এইটা বেসিক্যালি হচ্ছে তোমার এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডার মতো দেখতে, এটাকে ক্যাপিটাল ল্যামডার মতো দেখতে। তো ক্যাপিটাল ল্যামডার মতো দেখতে বলে এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন অনেক সময় বলা হয় ল্যামডা অর্ডার ফেজ ট্রানজিশন বলা হয়। সিপি বার ভার্সেস টি প্লট looks like lambda, hence second order phase transition is often called the lambda order phase transition। ঠিক আছে, এর এক্সাম্পল হচ্ছে যেখানে কোন একটা অ্যালয় বা অ্যামালগামের ক্ষেত্রে যে অর্ডার ডিজঅর্ডার যে ফেজ ট্রানজিশন,
একটা অ্যামারফার লিকুইডের ক্ষেত্রে, অ্যামারফার সলিডের ক্ষেত্রে, যেমন ধরো আমি কাঁচের ক্ষেত্রে বললাম, বা লিকুইড হিলিয়ামের ক্ষেত্রে যে ফ্লুইড সুপার ফ্লুইড যে ফেজ ট্রানজিশন ঘটে, এগুলো সব হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে পড়ে। তাহলে নর্মাল ফেজ ট্রানজিশনগুলো সব ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, এটা নর্মাল সলিড থেকে লিকুইড হওয়া, লিকুইড থেকে ভেপার হওয়া, সলিড থেকে ভেপার হওয়া, ইত্যাদি ইত্যাদি। আর সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন কিছু রেয়ার সিচুয়েশনে ঘটে, যেমন বললাম যে হিলিয়ামের ক্ষেত্রে ফ্লুইড আর সুপার ফ্লুইড এই যে ফেজ ট্রানজিশনটা, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তারপরে কোনটা অ্যামালগামের ক্ষেত্রে অর্ডার ডিঅর্ডার যে ফেজ ট্রানজিশনটা, সেটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের মধ্যে তোমার পড়ে। তাহলে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন যেগুলো, হ্যাঁ, তাদের ডিফারেন্সেস গুলো তুমি পরিষ্কারভাবে বুঝে যেতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যেটা হলো এটা হচ্ছে তোমার অল অ্যাবাউট ওয়ান কম্পোনেন্ট ফেজ ট্রানজিশন, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো বেসিক কনসেপ্ট যেগুলো আর কি, সেইগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। এগুলো আমি তোমাদের বলে দিলাম আর কি। আচ্ছা, এবারে এইগুলোর উপরে বেশ করে বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের একটু করে নেবে। মানে মূলত দেখো, যেটা হচ্ছে যে ক্ল্যাপেরন ইকুয়েশন এবং ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে তোমার এই যে ট্রানজিশন টেম্পারেচার, মানে ধরো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এইগুলো প্রেসারের সঙ্গে সঙ্গে কেমন করে চেঞ্জ হচ্ছে আর কি, হ্যাঁ, প্রেসার চেঞ্জ করলে ফ্রিজিং পয়েন্টে কি চেঞ্জ হয়, প্রেসার চেঞ্জ করলে বয়লিং পয়েন্টে কি চেঞ্জ হয়, প্রেসার চেঞ্জ করলে সাবলিম পয়েন্টের কি চেঞ্জ হয়, সেটা তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন এবং ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে তোমাকে বুঝতে হয়। আর এখানে একটা জিনিস বলি, যে যখন তোমার ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন ব্যবহার করবে, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন ব্যবহার করতে কনডেনসেট ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়ামের জন্য। অর্থাৎ তুমি যখন লিকুইড থেকে ভেপারে গেছো, অর্থাৎ বয়লিং কনসিডার করছো, বা সলিড থেকে ভেপার করছো, সাবলিমেশন কনসিডার করছো, সেখানে প্রেসার ডিপেন্ডেন্সটা তুমি ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে বুঝবে। আর যখন তোমার ধরো ফ্রিজিং পয়েন্টের চেঞ্জ বা মেল্টিং পয়েন্টের চেঞ্জের গল্প আসবে, সলিড থেকে লিকুইড হচ্ছে, সেখানে তুমি পুরোটা ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে করবে, তখন ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন ব্যবহার করবে না। ধরো আমি একটা প্রবলেমের কথা বলছি। বলছি the latent heat of fusion of deuterium at 18.56 Kelvin is at 18.56 Kelvin is 47.0 calorie per mole. The slope dp by dt equal to 40.5 kg centimeter to the power -2 Kelvin inverse. Calculate the difference between molar volume calculate the difference between molar volume of solid and liquid deuterium at this temperature. At this temperature. এটা করে ফেলো, এটা সিউ 91 এটা পড়েছে।
প্রবলেমটা ভাবো কিভাবে করবে বলো। বলো প্রবলেমটা কি করে করবে। তা লেটেন্ট হিট অফ ফিউশন যখন বলেছে না, সবসময় মনে রাখবে ফিউশন মানে সলিড থেকে লিকুইড হওয়া। এই ফিউশনের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ক্ল্যাপেনন ইকুয়েশন। তার ফ্রম ক্ল্যাপেনন ইকুয়েশন তুমি কি পাচ্ছ? ডিপি বাই ডিটি, যেটা হচ্ছে ডেল্টা এইচ বার ট্রানজিশন ডিভাইডেড বাই টেম্পারেচার অফ ট্রানজিশন ইন্টু ডেল্টা ভি বার ট্রানজিশন, এই তো। ইন আওয়ার কেসে ডেল্টা ভি বার ফর ফিউশন ধরো, যেটা বেসিক্যালি ভি বার ফর দ্য লিকুইড ফেজ মাইনাস ভি বার ফর দ্য সলিড ফেজ। সেটা এখান থেকে কি হবে যে তোমার মোলার লেটেন্ট হিট অফ ফিউশন ডিভাইডেড বাই ফ্রিজিং টেম্পারেচার ইন্টু ডিপি বাই ডিটি, তখন এই সলিড থেকে লিকুইড ইকুইলিব্রিয়াম হচ্ছে তার করসপন্ডিং স্লোপটা এটা। তাহলে এবারে এখানে ডেটাগুলো বলা দেখাচ্ছে। মোলার লেটেন্ট হিট অফ ফিউশনটা কত বলে দিয়েছে? মোলার লেটেন্ট হিট অফ ফিউশন হচ্ছে 47.0 ক্যালোরি পার মোল। আমি প্রথমে যে ইউনিটে দেওয়া আছে সেটাই বসাচ্ছি, পরে আমি ইউনিটগুলোতে আমার হলে চেঞ্জ করব। আচ্ছা, ফ্রিজিং পয়েন্টটা কত এখানে? 18.56 কেলভিন, 8.56 কেলভিন। আর ডিপিডিটা কত বলে দিয়েছে? 40.5 কেজি সেন্টিমিটার উপর -2 কেলভিন ইনভার্স। তাই ডেটাগুলোকে বসিয়ে দিয়েছি। তাহলে এবারে এই ডেটাগুলোকে আমাকে সুইটেবলি জাস্ট চেঞ্জ করতে হবে। দেখো আমি যদি পুরোটা এখানে কিছু সিজিএস কিছু এসআইএ আছে, আমি সবটাই যদি দেশে সিজিএসে বসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে 47.0 ইন্টু 4.8881 দিয়ে গুণ করলে ক্যালোরিটা তোমার জুলে কনভার্টেড হয়ে যাবে। তাকে আবার 10⁷ দিয়ে গুণ করলে আর্গে কনভার্টেড হয়ে যাবে। হ্যাঁ, আর আর্গ মানে কত? আর্গ মানে হচ্ছে গ্রাম, মানে আর্গ তো তোমার ফোর্সের এই এনার্জির ইউনিট, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 এত হলো। তাহলে দেখ আমি কি করলাম, ক্যালোরি থেকে প্রথমে জুলে নিয়ে গেলাম, জুল থেকে আর্গে নিয়ে চলে গেলাম এইটা। তার সঙ্গে মোল ইনভার্স যেমন আছে আছে। আর ডিনোমিনেটরে কি থাকছে? ডিনোমিনেটরে দেখো 18.56 কেলভিন থাকছে। 40.5 কেজিটা হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করলে তোমার গ্রাম হয়ে যাবে, ইন্টু সেন্টিমিটার টু -2 হয়ে যাবে, কেলভিন ইনভার্স হয়ে যাবে। তাহলে ইউনিটগুলো কি হচ্ছে খেয়াল করো। কেলভিন ইনভার্স, কেলভিন তোমার কেটে চলে গেল, গ্রাম গ্রাম তোমার কেটে চলে গেল। এক মিনিট, কোনো একটা ইউনিটে একটা ভুল লিখেছি কি এটা, এক সেকেন্ড। ডিপি বাই ডিটি এক সেকেন্ড। স্লোপটা হচ্ছে ডিপি বাই ডিটি হচ্ছে 40.5 কেজি সেন্টিমিটার টু পাওয়ার -2, তার এক সেকেন্ড। ও কেজি আছে, সরি
দেখো কেজি মানে হচ্ছে তুমি যখন করবে, হ্যাঁ, এইটাকে সবসময় এটা এটা লেখা উচিত ছিল তার সঙ্গে না, মানে মানে যখন এটা 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 খেয়াল করে দেখো, ডিপি বাই ডিটি মানে কি, প্রেসার ইউনিট বাই তো টেম্পারেচার ইউনিট, তাহলে বাই টেম্পারেচারটা কেলভিন ইনভার্স আছে। প্রেসার ইউনিটটা কি হয়, প্রেসার ইউনিট হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া হতে হয়। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া যখন তুমি করবে, তাহলে এই কেজি মানে হচ্ছে তাকে জি দিয়ে গুণ করলে তবে তুমি ফোর্সটা পাবে। হ্যাঁ, তাহলে এইখানে তোমাকে একটা যখন কেজি তুমি করছো, হ্যাঁ, তখন এইখানে একটা তোমার প্রেসার ইউনিট করার সময় এই 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে তোমাকে একটা ভাগটাকে করে দিতে হবে। এটা আসলে পরেরটা অন্যভাবে দিয়েছে, মানে এখানে ডিপি বাই ডিটি করেছি তো, তাহলে ডিপির ইউনিটটা কি প্রেসার ইউনিট হবে, প্রেসার তার কেজি সেন্টিমিটার টু দি পাওয়ার -2 নয়। তাহলে সামথিং হচ্ছে যখন ওটাকে কেজি দিয়ে বলা হচ্ছে, মানে যে মাসটা থাকবে তাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে তুমি বেসিক্যালি ফোর্সটা পাবে। সেখানে এখানে একটা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে তোমাকে আরেকটা গুণ করে দিতে হবে কেজির সাথে। এইটা তার মানে এইটা যখন করছে তার সঙ্গে একটা কিন্তু তোমার 980 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটা দিয়ে তোমাকে অ্যাডিশনাল এই নিচে গুণটা তোমার থাকবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে এই যে সেন্টিমিটার আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2 মিলে সেন্টিমিটার টু দি পাওয়ার -1 হয়ে গেল, উপরে চলে গেল, একটা সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হচ্ছে, আর একটা মোল ইনভার্স তোমার থাকছে, সেন্টিমিটার টু দি পাওয়ার -3 মোল ইনভার্স থাকবে। আর তার সঙ্গে ডেটাটা যেটা হবে হবে আর ডেটাটা করলে দেবো 2.661 হবে অ্যান্সার। তাহলে এখানে একটু খেয়াল রাখবে, এই যে যখন ডিপিডিটিটাকে ক্যালকুলেট করছো, ডিপিডিটিটা এটা বুঝতে হবে, এটা হচ্ছে প্রেসারের ইউনিট ডিভাইডেড বাই টেম্পারেচার ইউনিট। তাহলে প্রেসারের ইউনিট যখন তুমি লিখবে, তখন সার্টেন দিয়েটা হচ্ছে, এটা যদি এসআইএ করো নিউটন পার মিটার স্কোয়ার বা সিজিএসএ করলে 9 পার সেন্টিমিটার স্কোয়ার এটা হবে। এখানে যখন বলছে এটা 40.5 কেজি হলো, সেন্টিমিটার টু পাওয়ার -2 হলো, তার মানে একটা ফোর্স পার ইউনিট এরিয়া পার কেলভিন তুমি করবে। এইখানে ফোর্সটা মানে 40.5, তাকে তুমি মানে 40.5 তাকে তোমাকে এই 9.8 দিয়ে যদি তুমি গুণ করে দাও আর কি, তবে এটা হচ্ছে তোমার কেজি মিটার এক মিনিট মানে মাস ইন্টু এম ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 আর কি, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এইটা হলো, তারপর সেন্টিমিটার টু দি পাওয়ার -2 কেলভিন, মানে 9.8 এসআইএ করলে এইটা দিয়ে হয়ে করতে পারে, এইটা হয়ে যাবে তাহলে নিউটন হয়ে যায়। তোমাকে এটা দাঁড়াবে 40.5 ইন্টু 9.8 এই নিউটন, তারপরে সেন্টিমিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -1 এইটা আর কি। হ্যাঁ, এখানে এই 9.8টা দিয়ে তোমাকে গুণটাকে করতে হবে আর কি, মানে 9.8 এসআইএ করলে, আর আমি পুরোটাকে সিজিএসএ করেছি বলে 980 দিয়ে গুণটাকে করে দিই। এটা মাথায় রাখবে, মানে এটা এইরকম ভাবে করা, অথবা যেটা বললাম 40.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 যদি করে দাও, গ্রামে হয়ে গেল, ইন্টু 980 হয়ে গেল, তখন এটা অটোমেটিক্যালি 9 সেন্টিমিটার টু দি পাওয়ার -2 কেলভিন ইনভার্স হয়ে যাবে। এইখানে মানে এটা আছে, চেকটা আছে, একটু খেয়াল রাখবে। হ্যাঁ, না হলে কিন্তু তুমি ইউনিট মেলাতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করা হচ্ছে জিনিসটা? ঠিক আছে তো? ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পেরেছো? Yes, sir.
একটা প্রবলেম দিচ্ছি। at 373.15 Kelvin and 1 atmosphere, the specific volume of water vapor is 1674 centimeter cube gram inverse, and the value of dPdt equal to 27.12, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে টর পার কেলভিন। ক্যালকুলেট molar enthalpy of vaporization। তাহলে এই একটা প্রবলেম তোমার বলা আছে, এটা কি করে করবে? আবার ওই ফর্ম ক্ল্যাপেরন ইকুয়েশন, ডিপিটিটা এই পার্টিকুলার কেসে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন, প্রসেস থেকে ভেপোরাইজেশন আর কি, বাই তোমার বয়লিং পয়েন্ট হবে এখানে ইন্টু ডেল্টা ভি বার ভেপোরাইজেশন, এটা। আচ্ছা, এবার এইটাই তুমি লিখতে পারো অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই boiling point to V bar for the vapor minus V bar for the liquid, এইটা। আচ্ছা, এবার এইটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই বয়লিং পয়েন্ট ইন্টু ভি বার অফ ভেপোরাইজেশন। কারণটা কি না, অ্যাজ ভি বার অফ ভেপারটা হচ্ছে তোমার মাঝ গ্রেটার দেন ভি বার ফর দ্য লিকুইড, এটা। মানে এটা বেসিক্যালি ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে তোমার ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে যাওয়ার ঠিক আগের স্টেজ পর্যন্ত। এবারে ভিবার ভেপারটাকে তুমি RT বাই পি বসিয়ে দিলে সেখান থেকে তুমি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন পেতে পারতে, কিন্তু এতটা আমার লাগবে না। আমার যেটা দরকার সেটা হচ্ছে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশনটা আমার লাগবে। তাহলে সেটা কত হবে না, টিবি লাগছে একটা, ভি বার ভেপার লাগছে, আর ডিপিডিটিটা তোমার লিখতে হবে। ডেটাগুলোকে বসিয়ে দেওয়া, 373.15 কেলভিন হচ্ছে বয়লিং পয়েন্টটা। স্পেসিফিক ভলিউমটা বলে দিয়েছে কত না, এই যে স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার ভেপার সেটা হচ্ছে 1674 সেন্টিমিটার কিউব পার গ্রাম। আমার 1 মোলের জন্য লাগবে, 1 মোলের জন্য হলে 1674 ইন্টু 18 সেন্টিমিটার কিউব পার মোল হয়ে যাবে। এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, পার গ্রামের জন্য ভলিউমটা হচ্ছে 1674 সেন্টিমিটার কিউব ওয়াটার ভেপারে। তাহলে 1 মোলের জন্য কত হবে, 1674-এর সঙ্গে তোমাকে 18 গুণ করে দিতে হচ্ছে এইটা। আর তার সাথে তোমার কি আছে না, ডিপিডিটিটা বলে দিয়েছে হচ্ছে 27.12 টর, মানে মিলিমিটার এইচজি। তাহলে এটা যদি তোমার হয়, মানে সবসময় মনে রাখবে যে এই 27.12 এইটা আমি লিখে দিই, যে এটা আমি আলাদা করে ক্যালকুলেট করে দেখে নিচ্ছি। দেখো ডিপিডিটিটা হচ্ছে 27.12 টর পার কেলভিন, তো এটা। আচ্ছা, 1 টর মানে হচ্ছে তোমার 700, মানে 1 মিলিমিটার এইচজি মানে হচ্ছে 1 টর। 1 মিলিমিটার এইচজি মানে হচ্ছে তোমার বেসিক্যালি 1 টর।
তা তুমি যেটা করতে পারো এটাকে, সেটা হচ্ছে যে তোমার ধরো এটাকে কি বলবো, একবারে 27.12 মিলিমিটার এইচজি, মিলিমিটার মানে হচ্ছে তাকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার এইচজি, তার মানে এটা তার সঙ্গে এইচ রো ইন্টু জি করতে হবে, এটাকে 13 মানে আচ্ছা আমি দেখো এটা বলছি এটাকে, যে যখন তুমি বলে যে মানে পারো, মানে যখন প্রেশারটাকে তোমাকে ডাইনে বা নিউটনে ইত্যাদি ক্যালকুলেট করতে হবে, তখন তুমি যেটা করতে পারো যে প্রেশারটা হচ্ছে এইচ রো জি, এই ফর্মে লেখা। যখন আমি বলি অ্যাটমসফেরিক প্রেশারটা হচ্ছে 760 মিলিমিটার এইচজি, তার মানে তোমাকে যেটা করতে হচ্ছে যে এইচ রো জি, হাইটটা হচ্ছে এইটা, তার সঙ্গে রো এবং জি তোমাকে গুণ করতে হবে। তাহলে পারদের জন্য আমি এটাকে করলাম, দেখো এটা এটা হাইটটা করে দিচ্ছে হচ্ছে মিলিমিটার থেকে আমি সেন্টিমিটারে করে দেওয়ার জন্য। আচ্ছা আমি আরেক লাইন লিখে দিই এখানে, এটা হচ্ছে তর মানে হচ্ছে এত মিলিমিটার এইচজি পার কেলভিন, তার মানে 27.12 ইন্টু 10⁻⁻1 সেন্টিমিটার হলো, রো হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, জিটা হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার কেলভিন। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রেশারটা। এই যে দেখো, এই যে হাইটটাকে তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটার করে দিয়েছো, তারপরে পারদের জন্য ডেন্সিটিটাকে লিখেছো 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি লিখেছো এইটা। তার মানে এইটা যখন লিখবে তুমি সিরিয়াসে যদি করো 27.12, আচ্ছা এটা এখন যদি লিখে দিই দেখো, এই 2.712 ইন্টু 13.6 ইন্টু 980 মানে তোমার ইউনিটটা যখন তুমি ক্যালকুলেট করবে, এখানে গ্রাম থাকছে একটা, সেন্টিমিটার টু পাওয়ার -1 থাকছে একটা, সেকেন্ড টু পাওয়ার -2 থাকছে, কেলভিন টু পাওয়ার -1 থাকছে। এটা এই যে গ্রাম সেন্টিমিটার টু পাওয়ার -1 সেকেন্ড টু পাওয়ার -2, এটা এটা যে প্রেসারটা, মানে এটা তোমার এটা প্রেসার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো না, যদি তুমি ফোর্স করতে কত হতো, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু পাওয়ার -2 তাকে সেন্টিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করছে, এটা মানে এইটা হয়ে যাচ্ছে তোমার 2.712 ইন্টু 13.6 ইন্টু 980 গ্রাম সেন্টিমিটার টু পাওয়ার -1 সেকেন্ড টু পাওয়ার -2 কেলভিন টু পাওয়ার -1। তার মানে আবার ওই প্রেশারটাকে যেটা মিলিমিটার এইচজিতে নেওয়া আছে, সেটা আমাদের কনভেনশনাল যে ইউনিট, সেটা ডাইনে করা, সেই ডাইনটাকে আবার পরে অ্যাকচুয়ালি ভাঙতে হবে বলে আমি সেই রকমভাবে লিখছি। তাহলে মনে রাখবে যে 27.12 টর মানে হচ্ছে 27.12 মিলিমিটার এইচজি, আর 1 মিলিমিটার এইচজি মানে সবসময় হচ্ছে হাইটটাকে ডেন্সিটি ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে গুণ করতে হয়। তাহলে মিলিমিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে দিয়েছি 10 দিয়ে ভাগ করে। তারপরে এর গ্র্যাভিটি পারদের জন্য যে ডেন্সিটিটা, সেটা 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে করছি, করে তুমি বসাবে এই জিনিসটা করে। এবার ইউনিটগুলো দেখবে অটোমেটিক্যালি তোমার কেটে যাবে, কেলভিন, কেলভিন ইনভার্স তোমার কাটলো। আচ্ছা এবারে দেখো আর কি সব কাটছে টাটছে দেখো তোমার। আচ্ছা দেখো এখানে দেখো, এই সেন্টিমিটার কিউব, এটা সেন্টিমিটার টু পাওয়ার -1, তার মানে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 থাকছে, আর মোল টু দি পাওয়ার -1 থাকছে। আচ্ছা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -, এটা বেশি আর্গ রিপ্রেজেন্ট করে, আর্গ পার মোলে তোমার অ্যান্সার বেরোবে। মানে এইটা এই নিউমেরিক্যাল ভ্যালুটা যেমন আছে আছে, এইটা আর্গ পার মোলে তোমার অ্যান্সার বেরোবে। যেটা বেরোলো এইটাকে যদি 10 টু দি পাওয়ার -7 দিয়ে গুণ করে দাও, তাহলে জুল পার মোলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। সিজিএসএ করে, হ্যাঁ তুমি আর্গ পার মোলে করে তাকে আবার যদি তুমি এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার জুলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। এবং উত্তরটা দেখবে করলে ফাইনাল অ্যান্সারটা মানে এইটার সঙ্গে এইটা করে এত জুল পার মোল হয়ে যাবে আর আর্গ থেকে যখন জুলে করছে এটা হয়ে যাবে, এবং সেই ফাইনাল উত্তরটা বেরোচ্ছে হচ্ছে তোমার 40.68
40.68 into 10⁻³ জুল পার মোল, এটা হবে আমার অ্যান্সার। করে দেখবে এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইরকম করে সব বিভিন্ন যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাকে করতে হবে। তাহলে আমাদের যে বই থেকে যে করে দেওয়া নিউমেরিক্যাল প্রবলেম, এক্সারসাইজ যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেইগুলো না তোমরা বেশ কিছু চেষ্টা করবে, এবার যেগুলো পারবে না সেগুলো বলবে, সেগুলো আমরা পরপর করে দেবো। তো আজকে আমরা এইটুকুই বললাম, কারণ একটা পার্ট আমাদের কমপ্লিট হলো। নেক্সট আমরা যে টপিকটায় যাব, আমাদের নেক্সট চলে যেতে হবে কলিগেটিভ প্রপার্টিজ। কলিগেটিভ প্রপার্টিজ মানে আমরা দেখবে প্রথমে আলোচনা করেছিলাম, যখন আমরা টপিকগুলোকে পড়ছি প্রথমে কিছু জেনারেল ডিসকাশনস আছে, তার মধ্যে এই যে তোমার ফেজ কাকে বলে বা নাম্বার অফ ফেজ কি করে ক্যালকুলেট করতে হয়, কম্পোনেন্ট, ডিগ্রিজ অফ ফ্রিডম, গিভস ফেজ রুল, এই অর্ডার অফ ফেজ ট্রানজিশন, এইগুলো তোমার জেনারেল টপিকের মধ্যে পড়ে, সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপরে প্রবলেমটার কমপ্লিকেশন অনুযায়ী আমি পরপর করে এগোবো। প্রথমে একটা পিওর সাবস্টেন্স বা ওয়ান কম্পোনেন্ট সাবস্টেন্স, তার ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলা। এবারে মানে যেখানে কি ছিল না, এখানে হচ্ছে তোমার পিওর মানে একটাই কেমিক্যাল স্পিসিস আছে। এবারে আমি যেটা করব নেক্সট কলিগেটিভ প্রপার্টিজ এই রিলেটেড ডিসকাশনের জন্য আমাকে যেটা করতে হবে, যে ধরো একটা ভোলাটাইল সলভেন্ট একটা নন ভোলাটাইল সলিউট আমি অ্যাড করলাম। ভোলাটাইল সলভেন্ট একটা নন ভোলাটাইল সলিউট যদি অ্যাড করি, তাহলে লিকুইড ফেজটা দুজন চলে এসেছে, কারণ একজন ভোলাটাইল একজন নন ভোলাটাইল দুজনে চলে এসেছে। কিন্তু ভেপার ফেজটা যেটা, সেটা পুরোটাই হচ্ছে পিওর, কারণ আমি নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি। কারণ ভোলাটাইল যে সলভেন্টটা সে ভেপার ফেজে যেতে পারছে, কিন্তু নন ভোলাটাইল সলিউটটা সে ভেপার ফেজে যেতে পারছে না। তাহলে সলিউশন ফেজ হচ্ছে 2 কম্পোনেন্ট বা বাইনারি, কিন্তু ভেপার ফেজটা হচ্ছে 1 কম্পোনেন্ট বা পিওর। তাহলে তাদের জন্য যে প্রপার্টিগুলো সেগুলো হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ। এবং দেখা যাবে কলিগেটিভ প্রপার্টিজগুলো নেচার অফ দ্য সলিউট তার উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে সলিউটের নাম্বার অফ পার্টিকেল বা তার কনসেন্ট্রেশন বা মোল ফ্র্যাকশনের উপরে। এরকম 4টে কলিগেটিভ প্রপার্টিজ আছে: এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এবং অসমোটিক প্রেশার। এই 4টে কলিগেটিভ প্রপার্টিজ এবং সেই রিলেটেড জায়গাগুলো এইটা আমাদের আলোচনা করতে হবে। নেক্সট ক্লাস আমরা সেই কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তারপরে আস্তে আস্তে যদি যে সলিউটটা অ্যাড করছি সেটা যদি নন ভোলাটাইল নাই হয়, সেটা ভোলাটাইল হতো, তাহলে সলিউশন ফেজটা 2 কম্পোনেন্ট, ভেপার ফেজটা 2 কম্পোনেন্ট, তখন তুমি যেটা পেতে সেটা হচ্ছে বাইনারি সলিউশনের গল্প। এইভাবে আস্তে আস্তে কমপ্লিকেশন অনুযায়ী প্রবলেমটাকে এগোবে, আমরা সেই মতো করে আমরা এগোবো। আর ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এন্ড অফ লেকচার। এখানে যেহেতু আমাদের এর আগের যে 3টে লেকচার অফলাইনে হয়েছে, এটা প্রথম অনলাইন হলে লেকচার আমি নোমেনক্লেচারটা করছি না, কিন্তু আজকেই কতখানি কভার করেছে সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে বলো, যা বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে বলো।